30 জানুয়ারি 1933 জার্মানির রাজধানী বার্লিন। শীতের সেই হিমশীতল সন্ধ্যায় বার্লিনের বিখ্যাত ব্র্যান্ডেনবার্গ গেটের নিচ দিয়ে মশাল হাতে কুচকাওয়াজ করছে হাজার হাজার মানুষ। তাদের পরনে বাদামি রঙের শার্ট, হাতে জ্বলন্ত মশাল, আর কণ্ঠে এক উগ্র জাতীয়তাবাদী স্লোগান। পুরো বার্লিন শহরের আকাশ সেই মশালের আলোয় এক অদ্ভুত লালচে রং ধারণ করেছে। এই বিশাল মিছিলকে জড়ো হল রাইট চ্যান্সেলরি বা সরকারি বাসভবনের নিচে। সেই ভবনের ব্যালকনিতে দাঁড়িয়ে নিচে উল্লাসরত জনতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন একজন মানুষ। তার চোখে মুখে এক অদ্ভুত শীতলতা এবং বিজয়ের অহংকার। মাত্র কয়েক ঘন্টা আগে জার্মানির প্রেসিডেন্ট, প্রথম বিশ্বযুদ্ধের কিংবদন্তি ফিল্ড মার্শাল পল ফন হিন্ডেনবার্গ এই মানুষটিকে জার্মানির চ্যান্সেলর বা সরকার প্রধান হিসেবে শপথ বাক্য পাঠ করিয়েছেন। অথচ এই মানুষটির অতীত ইতিহাস জানলে যে কারো চোখ কপালে ওঠার কথা। তিনি কোনো অভিজাত বংশের সন্তান ছিলেন না, তার কোনো উচ্চতর শিক্ষাগত যোগ্যতা ছিল না। প্রথম বিশ্বযুদ্ধে তিনি ছিলেন অত্যন্ত সাধারণ একজন ল্যান্স কর্পোরাল। যুদ্ধ শেষে তিনি ছিলেন ভবঘুরে একজন ব্যর্থ চিত্রশিল্পী। এমনকি তিনি জন্মসূত্রে জার্মানির নাগরিকও ছিলেন না, ছিলেন একজন অস্ট্রিয়ান। সেই মানুষটি হলেন ইতিহাসের সবচেয়ে কুখ্যাত এবং ভয়ঙ্কর স্বৈরশাসক অ্যাডলফ হিটলার। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অকল্পনীয় উত্থান? কিভাবে ইউরোপের অন্যতম সুশিক্ষিত, সংস্কৃতিবান এবং আধুনিক একটি জাতি এমন একজন চরমপন্থী, বর্ণবাদী এবং উগ্র নেতার হাতে নিজেদের সমস্ত ক্ষমতা তুলে দিয়েছিল? হিটলার কি কোনো সামরিক কূপ বা অভ্যুত্থান করে ক্ষমতা দখল করেছিলেন, নাকি জার্মানির তৎকালীন দুর্বল গণতন্ত্র এবং রাজনৈতিক নেতাদের হঠকারিতাই তাকে ক্ষমতার শীর্ষে বসিয়েছিল? এসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। 1918 সালের নভেম্বর মাস। প্রথম বিশ্বযুদ্ধ তখন শেষের পথে। জার্মান সেনাবাহিনী রণক্ষেত্রে তখনও সম্পূর্ণ পরাজিত হয়নি। বিদেশি কোনো সৈন্য তখনও জার্মানির মাটিতে পা রাখেনি। কিন্তু জার্মানির অভ্যন্তরীণ অর্থনীতি এবং রাজনৈতিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। দেশের ভেতরে সাধারণ মানুষের বিদ্রোহ এবং নৌবাহিনীর সেনাদল ধর্মঘট শুরু করলে তৎকালীন জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলহেলম দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। নতুন গঠিত জার্মান সরকার বাধ্য হয়ে মিত্রবাহিনীর সাথে অস্ত্রবিরতি বা আর্মিস্টিস স্বাক্ষর করে। কিন্তু যুদ্ধ শেষে 1919 সালে জার্মানির উপর যে চুক্তিটি চাপিয়ে দেওয়া হয় তা আক্ষরিক অর্থেই পুরো জার্মান জাতির মেরুদণ্ড ভেঙে দেয়। ইতিহাসে এই চুক্তিটি ভার্সাই চুক্তি নামে পরিচিত। এই চুক্তির শর্তগুলো ছিল জার্মানির জন্য চরম অপমানজনক এবং আক্ষরিক অর্থেই পঙ্গু করে দেওয়ার মতো। জার্মানিকে যুদ্ধের একমাত্র অপরাধী হিসেবে সাব্যস্ত করা হয়। তাদের কাছ থেকে বিশাল ভূখণ্ড যেমন অ্যালসাস লোরেন, পোজেন এবং পোলিশ করিডোর কেড়ে নেওয়া হয়। জার্মান সেনাবাহিনীকে মাত্র 1 লাখ সৈন্যের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়। তাদের বিমান বাহিনী এবং সাবমেরিন রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর শর্তটি ছিল ক্ষতিপূরণ। জার্মানির উপর 132 বিলিয়ন গোল্ডমার্কের এক অকল্পনীয় ক্ষতিপূরণ চাপিয়ে দেওয়া হয়, যা শোধ করা তাঁদের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। এই ভার্সাই চুক্তি জার্মানির সাধারণ মানুষের মনে এক গভীর ক্ষোভের জন্ম দেয়। আর এই ক্ষোভ থেকে জন্ম নেয় একটি ভয়ঙ্কর মিথ, যাকে জার্মান ভাষায় বলা হয় ডলকস্টোসলেগেন্ডে, অর্থাৎ পিঠে ছুরিকাঘাতের তত্ত্ব। জার্মান কট্টরপন্থী এবং ডানপন্থী জাতীয়তাবাদীরা প্রচার করতে শুরু করে যে জার্মান সেনাবাহিনী আসলে যুদ্ধক্ষেত্রে হারেনি, তাদের হারানো হয়েছে। দেশের ভেতরে থাকা ইহুদি, কমিউনিস্ট এবং বামপন্থী রাজনীতিকরা জার্মান সেনাবাহিনীর পিঠে ছুরিকাঘাত করে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। এই তত্ত্বটি সম্পূর্ণ মিথ্যা হলেও যুদ্ধে পরাজিত এবং হতাশ জার্মান জনগণ এই মিথটিকে খুব সহজেই বিশ্বাস করতে শুরু করে। আর এই তীব্র ক্ষোভ, অপমান এবং প্রতিশোধের আকাঙ্ক্ষাকে পুঁজি করেই রাজনীতিতে প্রবেশ করেন অ্যাডলফ হিটলার। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় তাকে বলা হতো ভাইমার প্রজাতন্ত্র। কিন্তু জন্মলগ্ন থেকে এই গণতন্ত্র ছিল অত্যন্ত দুর্বল। 1920-এর দশকের শুরুতে জার্মানির অর্থনীতি সম্পূর্ণ ধসে পড়ে। ভার্সাই চুক্তির ক্ষতিপূরণ দিতে গিয়ে জার্মান সরকার লাগামহীনভাবে কাগজের টাকা ছাপাতে শুরু করে। ফলে দেখা দেয় ইতিহাসের অন্যতম ভয়াবহ হাইপার ইনফ্লেশন বা অতিমূল্যস্ফীতি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে 1923 সালের শেষের দিকে এক টুকরো রুটি কেনার জন্য জার্মানদের ঠেলা গাড়িতে করে বস্তা ভর্তি টাকা নিয়ে বাজারে যেতে হতো।
মানুষের সারা জীবনের জমানো অর্থ মুহূর্তের মধ্যে মূল্যহীন কাগজে পরিণত হয়। ঠিক এই চরম বিশৃঙ্খলা এবং অর্থনৈতিক নৈরাজ্যের সময়েই মিউনিখ শহরের একটি ছোট বিয়ার হলে অ্যাডলফ হিটলার তার রাজনৈতিক জীবনের প্রথম ধাপ শুরু করেন। তিনি তখন জার্মান সেনাবাহিনীর একজন গুপ্তচর হিসেবে কাজ করতেন। তার দায়িত্ব ছিল মিউনিখের ছোট ছোট রাজনৈতিক দলগুলোর উপর নজরদারি করা। এমনই একটি দলের নাম ছিল জার্মান ওয়ার্কার্স পার্টি, ডিএপি। দলটিতে সদস্য সংখ্যা ছিল মাত্র হাতে গোনা কয়েকজন। কিন্তু একদিন এই দলের একটি সভায় হিটলার যখন তার নজরদারির কাজ করছিলেন, তখন তিনি নিজেই একটি তর্কে জড়িয়ে পড়েন এবং অত্যন্ত আবেগময় একটি বক্তৃতা দেন। তার এই বক্তৃতা দলের প্রতিষ্ঠাতা অ্যান্টন ড্রেক্সলারকে এতটাই মুগ্ধ করে যে তিনি হিটলারকে দলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। হিটলার দলটিতে যোগ দেন এবং খুব দ্রুতই তার অসাধারণ বাগ্মিতা এবং সাংগঠনিক দক্ষতার মাধ্যমে দলের অবিসংবাদিত নেতায় পরিণত হন। তিনি দলের নাম পরিবর্তন করে রাখেন ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি, যার জার্মান অধ্যক্ষর থেকেই নাৎসি শব্দের উৎপত্তি। তিনি দলের প্রতীক হিসেবে বেছে নেন প্রাচীন স্বস্তিকা চিহ্নকে এবং গঠন করেন তার নিজস্ব একটি আধা সামরিক বাহিনী, যার নাম ছিল এসএ অথবা ব্রাউন শার্ট। 1923 সালের নভেম্বর মাস। জার্মানির অতি মূল্যস্ফীতি তখন চরমে। ইতালিতে বেনিতো মুসোলিনির মার্চ অন রোমের সাফল্যে অনুপ্রাণিত হয়ে হিটলার ভাবলেন এখনই সময় শক্তি প্রয়োগ করে জার্মানির ক্ষমতা দখল করার। 8 নভেম্বর রাতে মিউনিখের একটি বিয়ার হলে বাভারিয়ার স্থানীয় নেতারা একটি সভা করছিলেন। হিটলার তার এসএ বাহিনী নিয়ে সেই বিয়ার হলটি ঘিরে ফেলেন এবং ফাঁকা গুলি ছুড়ে ঘোষণা করেন যে জাতীয় বিপ্লব শুরু হয়েছে। তার পরিকল্পনা ছিল মিউনিখ দখল করে সেখান থেকে সরাসরি বার্লিনের দিকে মার্চ করা। ইতিহাসে এই ঘটনাটি বিয়ার হল পুটস নামে পরিচিত। কিন্তু হিটলারের এই হঠকারী পরিকল্পনা চরমভাবে ব্যর্থ হয়। পরের দিন সকালে হিটলার যখন তার অনুসারীদের নিয়ে মিউনিখের রাস্তায় নামেন, তখন পুলিশের সাথে তাদের সরাসরি সংঘর্ষ বাধে। পুলিশের গুলিতে 16 জন নাৎসি সদস্য নিহত হয়। হিটলারের কাঁধের হাড় ভেঙে যায় এবং তিনি পালিয়ে যান। কয়েকদিন পর পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তার বিচার শুরু হয়। এই ব্যর্থতাই হয়তো হিটলারের রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটাতে পারত। কিন্তু হিটলার এই রাষ্ট্রদ্রোহিতার বিচারটিকে তার জীবনের সবচেয়ে বড় প্রোপাগান্ডা বা প্রচারণার হাতিয়ারে পরিণত করেন। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি আত্মপক্ষ সমর্থনের বদলে ঘণ্টার পর ঘণ্টা বক্তৃতা দিতে শুরু করেন। তিনি বলেন, হ্যাঁ, আমি রাষ্ট্রদ্রোহিতা করেছি, কিন্তু আমি সেই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছি যারা ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মান জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তার এই উগ্র দেশপ্রেমের বক্তৃতাগুলো জার্মানির প্রতিটি সংবাদপত্রে প্রথম পাতায় ছাপা হতে থাকে। রাতারাতি একজন সাধারণ চরমপন্থী নেতা থেকে তিনি পুরো জার্মানির কাছে একজন পরিচিত এবং দেশপ্রেমিক নেতায় পরিণত হন। এদিকে বিচারক ছিলেন হিটলারের প্রতি সহানুভূতিশীল। রাষ্ট্রদ্রোহিতার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হলেও হিটলারকে মাত্র 5 বছরের কারাদণ্ড দেয়া হয়। কিন্তু লান্ডসবার্গ কারাগারে তাকে সাধারণ কয়েদিদের মতো রাখা হয়নি। তিনি সেখানে রাজকীয় হালে ছিলেন। আর সেই কারাগারেই মাত্র 9 মাস বন্দী থাকার সময় হিটলার লিখেছিলেন তার আলোচিত আত্মজীবনী মাইন ক্যাম্প, অর্থাৎ আমার সংগ্রাম। এই 9 মাসের কারাবাস হিটলারের চিন্তাধারায় এক যুগান্তকারী পরিবর্তন আনে। তিনি বুঝতে পারেন পুলিশের বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে অভ্যুত্থান করে জার্মানির ক্ষমতা দখল করা সম্ভব নয়। ক্ষমতা দখল করতে হবে গণতান্ত্রিক উপায়। তিনি তার অনুসারীদের উদ্দেশ্যে বলেন, আমাদের নাক বন্ধ করে হলেও এই গণতান্ত্রিক ব্যবস্থায় প্রবেশ করতে হবে। আমরা রাইখস্ট্যাগে অর্থাৎ জার্মান পার্লামেন্টে যাব, তাদেরই আইন ব্যবহার করে তাদের ধ্বংস করার জন্য। (1924 থেকে 1929 সাল, এই 5 বছর ভাইমার প্রজাতন্ত্রে কিছুটা স্থিতিশীলতা এসেছিল। আমেরিকার ডাউস প্ল্যানের অধীনে জার্মানিকে বিপুল পরিমাণ ঋণও দেওয়া হয়েছিল। তাদের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়ায়। আর এই অর্থনৈতিক স্থিতিশীলতার সময়ে চরমপন্থী নাৎসি পার্টির জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকে। 1928 সালের জাতীয় নির্বাচনে নাৎসিরা মাত্র 2.6% ভোট পেয়েছিল। মনে হচ্ছিল হিটলারের রাজনৈতিক অধ্যায় বুঝি চিরতরে শেষ। কিন্তু 1929 সালের অক্টোবর মাসে ঘটে গেল এক অভাবনীয় বৈশ্বিক প্রলয়। আমেরিকার ওয়াল স্ট্রিট শেয়ার বাজার সম্পূর্ণ ধসে পড়ে, যা ইতিহাসে দ্য গ্রেট ডিপ্রেশন বা মহামন্দা নামে পরিচিত। এই মহামন্দার ঢেউ আটলান্টিক পাড়ি দিয়ে সবচেয়ে বড় আঘাত আনে জার্মানির উপর। কারণ জার্মানির অর্থনীতি দাঁড়িয়েছিল আমেরিকার ঋণের উপর। আমেরিকা যখন রাতারাতি তাদের ঋণগুলো ফেরত চাইতে শুরু করে, তখন জার্মানির কলকারখানাগুলো একের পর এক বন্ধ হয়ে যায়।
ব্যাংকগুলো দেউলিয়া হয়ে পড়ে। 1930 সালের মধ্যে জার্মানিতে বেকার মানুষের সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় 30 লাখে, আর 1932 সালের মধ্যে তা বেড়ে হয় প্রায় 60 লাখ। লক্ষ লক্ষ মানুষ কাজ হারিয়ে রাস্তায় এসে দাঁড়ায়। বেকাররা খাবারের জন্য ডাস্টবিন হাতড়াতে শুরু করে। মধ্যবিত্তদের জমানো টাকা আবারও শূন্য হয়ে যায়। ভাইমার প্রজাতন্ত্রের মধ্যপন্থী সরকার এই চরম অর্থনৈতিক সংকট মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ হয়। আর এই চরম হতাশা, ক্ষুধা এবং বিশৃঙ্খলায় ছিল হিটলারের জন্য এক আশীর্বাদ। হিটলার জার্মান জনগণকে বোঝাতে শুরু করলেন যে এই গণতান্ত্রিক সরকারগুলো অযোগ্য এবং দুর্নীতিগ্রস্ত। তারা শুধু নিজেদের মধ্যে ঝগড়া করতে পারে, মানুষের মুখে খাবার তুলে দিতে পারে না। তিনি জার্মানির এই দুরবস্থার জন্য ইহুদি এবং কমিউনিস্টদের দায়ী করতে লাগলেন। হিটলার জার্মানির মানুষকে 3টি জিনিসের প্রতিশ্রুতি দিলেন: কাজ, রুটি এবং সম্মান। তিনি বললেন তিনি ক্ষমতায় এলে ভার্সাই চুক্তি ছিঁড়ে ফেলবেন, জার্মানির হারানো ভূখণ্ড পুনরুদ্ধার করবেন এবং প্রতিটি বেকার মানুষকে কাজ দেবেন। ক্ষুধার্ত এবং হতাশ মানুষের কাছে হিটলারের এই কথাগুলো মনে হলো যেন কোনো ত্রাতার বাণী। এর ফলাফল দেখা গেল 1930 সালের সেপ্টেম্বরে নির্বাচনে। যে নাৎসি পার্টি 2 বছর আগে মাত্র 2.6% ভোট পেয়েছিল, তারা এবার এক লাফে 18.3% ভোট পেয়ে রাইক্সট্যাগের দ্বিতীয় বৃহত্তম দলে পরিণত হল। নাৎসিদের এই অবিশ্বাস্য উত্থানের পেছনে হিটলারের জাদুকরী বক্তৃতার পাশাপাশি আরও 2টি জিনিস সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল। প্রথমত জোসেফ গোয়েবলসের প্রোপাগান্ডা এবং দ্বিতীয়ত এসএ বাহিনী পেশি শক্তি। জোসেফ গোয়েবলস ছিলেন নাৎসি পার্টি প্রোপাগান্ডা বা প্রচারণার প্রধান। তিনি ছিলেন আক্ষরিক অর্থেই প্রচারণার জাদুকর। তিনি খুব ভালো করে জানতেন সাধারণ মানুষের মনস্তত্ত্ব কিভাবে কাজ করে। গোয়েবলসের নীতি ছিল খুব সহজ: একটি মিথ্যাকে যদি তুমি 1000 বার অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলো, তবে সাধারণ মানুষ একসময় সেটাকেই সত্য বলে মেনে নেবে। 1932 সালে নির্বাচনী প্রচারণায় গোয়েবলস আধুনিক প্রযুক্তির চূড়ান্ত ব্যবহার করেন। তিনি হিটলারের প্রচারণার নাম দেন হিটলার ওভার জার্মানি। হিটলার নিজস্ব বিমানে চড়ে একদিনে জার্মানির 3-4টি ভিন্ন শহরে গিয়ে বিশাল বিশাল জনসভায় ভাষণ দিতে শুরু করেন। সে যুগে কোনো রাজনীতিবিদের বিমানে করে প্রচারণায় যাওয়া ছিল এক অভাবনীয় এবং চমকপ্রদ ঘটনা। সাধারণ মানুষ মনে করছিল হিটলার যেন আক্ষরিক অর্থেই জার্মানির আকাশ থেকে এক দেবতার মতো নেমে আসছেন তাদের উদ্ধার করার জন্য। অন্যদিকে হিটলারের বক্তৃতাগুলো কোনো সাধারণ রাজনৈতিক বক্তৃতা ছিল না। তিনি জানতেন কিভাবে জনতার আবেগকে নাড়িয়ে দিতে হয়। তিনি শুরুতেই খুব নিচু স্বরে কথা বলা শুরু করতেন, এরপর ধীরে ধীরে তার গলার স্বর উঁচুতে উঠত এবং শেষ পর্যন্ত তিনি রীতিমতো চিৎকার করে হাত পা ছুড়ে এক ধরনের হিপনোটিক আবেশ তৈরি করতেন। তার বক্তৃতায় কোনো জটিল অর্থনৈতিক পরিসংখ্যান থাকত না, থাকত শুধু তীব্র আবেগ, ঘৃণা এবং জার্মানির সোনালী ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু শুধু মুখের কথায় তো আর ক্ষমতা আসে না, এর জন্য দরকার ছিল পেশি শক্তি। আর সেই কাজটি করত আর্নস্ট রোমের নেতৃত্বে থাকা নাৎসিদের আধা সামরিক বাহিনী এসএ বা ব্রাউন শার্ট। বেকার যুবক এবং প্রথম বিশ্বযুদ্ধের সাবেক সৈনিকদের নিয়ে গঠিত হয়েছিল এই ব্রাউন শার্ট। 1932 সালের মধ্যে এদের সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় 4 লাখে। এরা জার্মানির রাস্তায় রাস্তায় কমিউনিস্টদের সাথে রক্তক্ষয়ী দাঙ্গায় জড়িয়ে পড়ত। তারা বিরোধী দলের রাজনৈতিক সভাগুলোতে গিয়ে ভাঙচুর চালাত এবং সাধারণ মানুষকে ভয় দেখাত। গোয়েবলস অত্যন্ত সুকৌশলে এই দাঙ্গাগুলোকে কাজে লাগান। তিনি প্রচার করেন যে জার্মানি এক ভয়ঙ্কর কমিউনিস্ট বিপ্লবের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে এবং একমাত্র হিটলার ও তার এসএ বাহিনী পারে জার্মানিকে এই লাল সন্ত্রাস থেকে রক্ষা করতে। সাধারণ মধ্যবিত্ত এবং পুঁজিপতিরা কমিউনিস্টদের ভয়ে এতটাই আতঙ্কিত ছিল যে তারা নিজেদের জানমাল রক্ষার আশায় হিটলারকে একমাত্র বিকল্প হিসেবে ভাবতে শুরু করে। 1932 সাল। জার্মানির রাজনীতি তখন এক ভয়ঙ্কর অচল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। জুলাই মাসে নির্বাচনে নাৎসি পার্টি 37.3% ভোট পেয়ে রাইক্সট্যাগের সবচেয়ে বড় দলে পরিণত হয়। হিটলার এবার সরাসরি জার্মানির প্রেসিডেন্ট পল ফন হিন্ডেনবার্গের কাছে চ্যান্সেলর পদের দাবি জানান। হিন্ডেনবার্গ ছিলেন একজন অভিজাত প্রুশিয়ান জেনারেল। তিনি হিটলারের মতো একজন সাধারণ কর্পোরাল এবং উগ্র নেতাকে চরম ঘৃণা করতেন। তিনি হিটলারকে চ্যান্সেলর পদ দিতে সরাসরি অস্বীকৃতি জানান। তিনি বলেন, আমি এই অস্ট্রিয়ান কর্পোরালকে বড়জোর পোস্টমাস্টারের চাকরি দিতে পারি, চ্যান্সেলর নয়। হিন্ডেনবার্গ চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেন ফ্রান্স ফন পাপেন এবং পরবর্তীতে জেনারেল কার্ট ফন স্লাইহারকে। কিন্তু রাইক্সট্যাগে তাদের কোনো সংখ্যাগরিষ্ঠতা ছিল না, ফলে কোনো সরকারই টিকতে পারছিল না। 1932 সালের নভেম্বরে বাধ্য হয়ে আবার নির্বাচন দেওয়া হয়।
এই নির্বাচনে নাৎসিদের ভোট কিছুটা কমে 33% নেমে আসে। হিটলারের দলে তখন চরম অর্থ সংকট, দল প্রায় ভেঙে পড়ার উপক্রম। হিটলার এতটাই হতাশ হয়ে পড়েছিলেন যে তিনি আত্মহত্যার কথাও ভেবেছিলেন। কিন্তু ঠিক এই খাদের কিনারা থেকেই হিটলারকে টেনে তোলে জার্মানির এলিট এবং অভিজাত রাজনীতিকদের চরম হঠকারিতা এবং ক্ষমতার নোংরা খেলা। ফ্রান্স ফন পাপেন, যিনি কিছুদিন আগে চ্যান্সেলর পদ খুইয়েছিলেন, তিনি স্লাইখারের উপর প্রতিশোধ নেয়ার জন্য একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র করেন। পাপেন বুঝতে পেরেছিলেন হিটলারের জনসমর্থন ছাড়া কোনো সরকারই টিকবে না। তিনি জার্মানির বড় বড় শিল্পপতি এবং ব্যাংকারদের সাথে গোপনে বৈঠক করেন। এই শিল্পপতিরা কমিউনিস্টদের উত্থানের ভয়ে দারুণ ভীত ছিলেন। পাপেন 1933 জানুয়ারিতে প্রেসিডেন্ট হিন্ডেনবার্গের কাছে একটি প্রস্তাব নিয়ে যান। তিনি হিন্ডেনবার্গকে বোঝান যে হিটলারকে চ্যান্সেলর করা হোক, আর তিনি অর্থাৎ পাপেন হবেন ভাইস চ্যান্সেলর। মন্ত্রিসভায় হিটলারের দলের মাত্র 3 জন সদস্য থাকবে, বাকি সবাই হবে রক্ষণশীল অভিজাতরা। পাপেনের যুক্তি ছিল অত্যন্ত আত্মবিশ্বাসী, কিন্তু একই সাথে চরম কাণ্ডজ্ঞানহীন। তিনি হিন্ডেনবার্গকে বলেছিলেন, আমরা হিটলারকে আমাদের কাজে নিয়োগ দিয়েছি, 2 মাসের মধ্যে আমরা হিটলারকে এমনভাবে কোণঠাসা করে ফেলব যে সে ইঁদুরের মতো চিৎকার করবে। পাপেন এবং জার্মানির অভিজাতরা ভেবেছিলেন যে তারা হিটলারকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তারা ভেবেছিলেন হিটলার কেবলই একজন রাস্তার উস্কানিদাতা, ক্ষমতার চেয়ারে বসলে তাকে সহজেই পুতুলের মতো নাচানো যাবে। এই চরম রাজনৈতিক ভুল হিসেব এবং ব্যাকরুম টেলের ফলেই 1933-এর 30 জানুয়ারি প্রেসিডেন্ট হিন্ডেনবার্গ অ্যাডলফ হিটলারকে জার্মানির চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেন। হিটলার কোনো নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসেননি। জার্মানির তথাকথিত সুশীল এবং অভিজাত নেতারাই ক্ষমতার লোভে এক দানবের হাতে জার্মানির চাবি তুলে দিয়েছিলেন। হিটলার চ্যান্সেলর তো হলেন, কিন্তু তার ক্ষমতা তখনও নিরঙ্কুশ ছিল না, কারণ মন্ত্রিসভায় তার দলের সংখ্যাগরিষ্ঠতা ছিল না এবং রাইখস্ট্যাগেও কোনো বিল পাশ করতে হলে তাকে অন্য দলের উপর নির্ভর করতে হতো। এটা জানতেন তাকে যদি একনায়ক হতে হয় তবে এই সংসদীয় গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করতে হবে, আর এই সুযোগটি তার কাছে চলে আসে সম্পূর্ণ নাটকীয়ভাবে, ক্ষমতায় বসার ঠিক 28 দিনের মাথায়। 1933 সালের 27 ফেব্রুয়ারি রাত বার্লিনের আকাশে হঠাৎ করে দেখা গেল আগুনের লেলিহান শিখা। জার্মানির গণতন্ত্রের প্রতীক রাইখস্ট্যাগ বা পার্লামেন্ট ভবনে আগুন লেগেছে। পুলিশ ভেতরে তল্লাশি করে মরিনুস ফন ডার লোব্বে নামক এক ডাচ কমিউনিস্টকে গ্রেপ্তার করে। সে দাবি করে যে সে একাই এই আগুন লাগিয়েছে, কিন্তু এই আগুন কে লাগিয়েছে তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে আজও বিতর্ক আছে। অনেকেই মনে করেন নাৎসিরা গোপন সুড়ঙ্গ দিয়ে ঢুকে এই আগুন লাগিয়েছিল এবং দোষ চাপিয়েছিল কমিউনিস্টদের ঘাড়ে। যাই হোক না কেন, এই অগ্নিকাণ্ডটি ছিল হিটলারের জন্য এক মোক্ষম অস্ত্র। অগ্নিকাণ্ডের রাতে হিটলার রাইখস্ট্যাগে দাঁড়িয়ে চরম উত্তেজিত হয়ে ঘোষণা করেন, এটি কমিউনিস্টদের অভ্যুত্থানের শুরু, আমাদের এখন বিন্দুমাত্র দয়া দেখালে চলবে না। পরের দিন 28 ফেব্রুয়ারি হিটলার প্রেসিডেন্ট হিন্ডেনবার্গকে দিয়ে একটি জরুরি ডিক্রি বা অধ্যাদেশ স্বাক্ষর করিয়ে নেন, যা রাইখস্ট্যাগ ফায়ার ডিক্রি নামে পরিচিত। এই একটিমাত্র ডিক্রির মাধ্যমে জার্মানির মানুষের সমস্ত মৌলিক অধিকার, যেমন বাকস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং বিনা বিচারে আটকের বিরুদ্ধে আইনি অধিকার, এক নিমিষে স্থগিত করে দেয়া হয়। নাজি পুলিশ এবং এসএ বাহিনী রাতারাতি হাজার হাজার কমিউনিস্ট নেতা, বিরোধী দলের সদস্য এবং বামপন্থী বুদ্ধিজীবীদের গ্রেপ্তার করে জেলে ঢোকাতে শুরু করে। শুরু হয় এক শ্বাসরুদ্ধকর রাষ্ট্রীয় সন্ত্রাস। কিন্তু হিটলারের চূড়ান্ত লক্ষ্য ছিল এনাবলিং অ্যাক্ট বা বিশেষ ক্ষমতা আইন পাশ করানো। এই আইনটির মর্মার্থ ছিল অত্যন্ত সোজা। এই আইন পাশ হলে হিটলার রাইখস্ট্যাগ বা প্রেসিডেন্টের কোনো অনুমতি ছাড়াই নিজের ইচ্ছে মতো যে কোনো আইন তৈরি করতে পারবেন, অর্থাৎ এটি পাশ হওয়া মানেই আইনিভাবে জার্মানিকে একটি একনায়কতন্ত্রে পরিণত করা। 23 মার্চ 1933 যেহেতু রাইখস্ট্যাগ পুড়ে গিয়েছিল, তাই বার্লিনের ক্রল অপেরা হাউসে পার্লামেন্টের অধিবেশন বসে। ভবনের ভেতর এবং বাইরে দাঁড়িয়ে আছে সশস্ত্র এসএ এবং এসএস বাহিনীর সদস্যরা। তারা বিরোধী দলের সংসদ সদস্যদের দিকে তাকিয়ে সরাসরি হুমকি দিচ্ছে। কমিউনিস্ট দলের কোনো সদস্য উপস্থিত নেই, কারণ তাদের আগেই গ্রেপ্তার করা হয়েছে, নয়তো তারা আত্মগোপনে আছেন। এমন এক চরম ভয় এবং আতঙ্কের পরিবেশে শুরু হলো ভোট গ্রহণ। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা অটো ওয়েলস চরম সাহসিকতার সাথে এই বিলের বিরুদ্ধে বক্তৃতা দিলেন। তিনি হিটলারের চোখের দিকে তাকিয়ে বললেন, আপনারা আমাদের স্বাধীনতা কেড়ে নিতে পারেন, আমাদের জীবন কেড়ে নিতে পারেন, কিন্তু আমাদের সম্মান কেড়ে নিতে পারবেন না। কিন্তু অটো ওয়েলসের এই সাহসী প্রতিবাদ কোনো কাজে এলো না। এসএ বাহিনীর বন্দুকের নলের মুখে এবং ক্যাথলিক সেন্টার পার্টির বিশ্বাসঘাতকতায়
এনাবলিং অ্যাক্ট বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়ে যায়। সেই সাথে পতন ঘটে ভাইমার প্রজাতন্ত্রের। আর এর মাধ্যমে জার্মানির মাটিতে আনুষ্ঠানিকভাবে জন্ম নেয় হিটলারের থার্ড রাইখ বা তৃতীয় সাম্রাজ্য। একটি আধুনিক এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ব্যবহার করেই হিটলার অত্যন্ত সুকৌশলে সেই গণতন্ত্রের টুটি চেপে ধরেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের অপমান, ভার্সাই চুক্তির চাপিয়ে দেওয়া অর্থনৈতিক বোঝা, মহামন্দার কারণে সৃষ্ট সাধারণ মানুষের চরম হতাশা এবং জার্মানির তৎকালীন রাজনৈতিক এলিটদের চরম অদূরদর্শিতার কারণে মূলত অ্যাডলফ হিটলার ক্ষমতায় বসেছিলেন। ফ্রান্স ফন পাপেন এবং হিন্ডেনবার্গের মতো নেতারা ভেবেছিলেন তারা হিটলারকে বোকা বানাবেন, কিন্তু হিটলার তার রাজনৈতিক প্রজ্ঞা এবং নির্মমতার মাধ্যমে পুরো রাষ্ট্রযন্ত্রকেই বোকা বানিয়েছিলেন।